তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল থেকে। হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর দুইটা বিবৃতি আছে, দুইজন বিজ্ঞানী দুইভাবে এটাকে বলার চেষ্টা করছে। তো আমরা প্রথমে জুলের যে ব্যাখ্যাটা আছে, তিনি এই লটা সম্বন্ধে কি বলছে ওটা দেখি, ওটা পড়ি। তো আমরা প্রথমেই পড়ি জুলের বিবৃতি। বিজ্ঞানী জেমস জুলস যেটা বলছিল, তিনি বলতেছিল যে যখন যান্ত্রিক ব্যাপার সংজ্ঞাটা হচ্ছে এরকম, বিপরীতটা হচ্ছে এরকম: যখন যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে এবং শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা হয়, তখন যান্ত্রিক শক্তি ও তাপ পরস্পর সমানুপাতিক হবে। ঠিক আছে, তো আমি আগে লিখে দিই এটা বিবৃতিটা। যখন যান্ত্রিক শক্তি আছে তোমার কাছে, এটাকে সম্পূর্ণরূপে তাপ শক্তিকে, আচ্ছা সমস্যা নেই, আর তুমি লিখতে পারো এইভাবে: সম্পূর্ণরূপে তাপে এবং তাপ শক্তিকে আছে। তাহলে এটা তিনি বলছে, তাহলে এটা যদি আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি তোমার যান্ত্রিক শক্তি বলতে কৃতকাজ আর কি। বা এইটাকে বলতে পারো যে তাপ শক্তিকে যখন তুমি সম্পূর্ণরূপে কি করবা, কাজে রূপান্তরিত করবা, এটাকে আমরা এইভাবে বলতে পারি: ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে কিউ। কিউ মানে হচ্ছে আমাদের তাপ, ঠিক আছে? আর ডাব্লিউটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি বা কৃতকাজ। কৃতকাজ আর যান্ত্রিক শক্তি একই জিনিস। এটাকে যখন আমরা সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করবো, তখন আমরা বলতেছি যে ডাব্লিউটা কিউ এর সমানুপাতিক হবে। এটার একটা উদাহরণ এভাবে চিন্তা করতে পারো যে ধরে নাও আমার এখানে একটা এরকম পাত্র নিছি, সিলিন্ডার টাইপের। তো এখানে বাইরে আমাদের, তোমরা যখন ইয়া করছিলে আর কি, হ্যাঁ, ওই যে হিটার আছে না, আমরা দেখবা যে পানি গরম করার জন্য যে কতগুলা গ্লাস, কি বলে, মগ না জগ ইউজ করি, পানির জগ গুলা, সেগুলো আসলে কিভাবে কাজ করে? ওই জুলের যে বিবৃতি বলছে ওটা দিয়ে কাজ করতেছে। তো এখানে আমি ব্যাটারি হিসেবে নিছি আমাদের বিদ্যুৎ সরবরাহের জন্য। আমরা আমরা কি করি, হিটার গুলাকে একটা সকেটের মধ্যে দিয়ে দিই। তো ওখান থেকে আসলে কি করা হয় মূলত, তো হিটারের যে কয়েলটা আছে, এটা একটা কয়েল, ঠিক আছে? এই কয়েলে কি হয় যে এখান থেকে যখন এই বিদ্যুৎটা আসে, ধরুন আই পরিমাণ কারেন্ট আসবে এই দিক থেকে, এখান থেকে একটা কারেন্ট, ব্যাটারি থেকে কারেন্ট আসবে। ওই কারেন্টটা কি করে, এই কারেন্টটা হচ্ছে এই ইয়াটা এখানে কয়েলের মধ্যে একটা তাপ শক্তি রূপান্তর হবে। আর এখানে আমাদের ধরুন পানিটা আছে, এটা গরম। তো এখানে কি করতেছি আমরা, বিদ্যুৎ শক্তিটাকে তাপ শক্তিতে রূপান্তর করতেছি। মানে আমাদের আবার এই বিদ্যুৎ শক্তিটাকে কিন্তু আমরা ধরে নাও এটা, এই কয়েলের যে রোধটা সেটা হচ্ছে আর,
আর আমি টি সময় ধরে এটাকে করলাম, গরম করলাম, তাহলে আমরা এটাও করছিলাম না যে এটা কতটুকু সমান হবে এই কাজটা, আই স্কোয়ার আর টি এটা সমান হবে, এই একটা সূত্র পড়া হয়েছিল। তো এইটা আসলে যেটা হয় সম্পূর্ণরূপে, মানে যদি আমরা আইডিয়ালি ধরি, এটা কিউ এ রূপান্তরিত হয় আর কি, তাপে রূপান্তরিত হয়। তো এটা একটা উদাহরণ, তুমি চিন্তা করো, যান্ত্রিক শক্তি বলতে ধরুন বিদ্যুৎ শক্তি কথা বলা হচ্ছে এরকম টাইপের। তো জুলের বিবৃতিটা হচ্ছে এরকম যে ডাব্লিউ ইজ সমানুপাতিক কিউ, আর কিছুই নাই। তো এখন এককের ব্যাপার আছে, আমরা যদি সমানুপাতিক চিহ্নটা একটা সরাই দিই, ডাব্লিউ সমানুপাতিক চিহ্ন সরাই দিলে আমাদেরকে একটা সমানুপাতিক ধ্রুবক বসাই দেওয়া। তো জুল এই ধ্রুবকটাকে বলছিল জে, জে নাম দিছিল, আর এটা হচ্ছে কিউ। তো এখানে এককগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, যে আমরা জানি কাজকে আমরা কিসে হিসাব করি, জুল এককে। আর এই যে তাপটা, এই তাপটা এখানে যে এককে নেব সেটা হচ্ছে ক্যালোরি একক, ক্যালোরি। আর এইটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক হবে, ঠিক আছে। এবং এটাকে সমানুপাতিক ধ্রুবক বলবো না, এটাকে আমরা বলবো তাপের যান্ত্রিক তুলনাঙ্ক, ঠিক আছে। এটার নাম হচ্ছে তাপের তুলনাঙ্ক। এবং এটার ভ্যালুটা কত এটাও আমরা জানি, এই যান্ত্রিক তুলনাঙ্ক যে, এটার ভ্যালু হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার কিলো, ঠিক আছে। এইটাই হচ্ছে কথাবার্তা। তুমি যদি তাপটা ক্যালোরি এককে মেজার করো এবং কাজটাকে জুল এককে মেজার করো, তাহলে আমাদের যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কটা সেটা আসতেছে 4.2 জুল পার কিলো। এখন তুমি দেখবা যে আমরা এই অধ্যায়ে কি, ম্যাক্সিমাম অধ্যায়ে আমরা কি করি, আমরা হচ্ছে তোমার ডাব্লিউ ইকুয়াল টু কিউ, জে ইন্টু কিউ, এটা সূত্র। তো এইটাকে আমি বললাম আমরা কি করি, জুল এককে হিসাব করি। তো আমরা তাপটাকেও যদি জুল এককে নিই, তাহলে জে এর ভ্যালুটা আসলে আমাদের 1, ঠিক আছে। কারণ তুমি জানো 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা আমরা করে আসছি। তো তখন আসলে ডাব্লিউ ইকুয়াল টু কিউ হয়ে যায় যদি তুমি দুইটাই এসআই ইউনিটে নাও, এই যে জুলটা এটা এসআই ইউনিট, এটা হচ্ছে এসআই ইউনিট। তো এটা ডাব্লিউ ইকুয়াল টু কিউ, এটুকু খালি এখানে পড়া। আর কি বলতে পারো, আর এক এক জুল, জুল কাকে বলে, উম, মোটামুটি এটা। এখান থেকে আরেকটা জিনিস তুমি হিসাব করতে পারো, এটা হচ্ছে কোথায় লিখবো, এখানে লিখি, যে এখানে তুমি যদি জে এর ভ্যালুটা করো, এটা কত আসছে ডাব্লিউ বাই কিউ, তার মানে 1 জুল হলো 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে কৃতকাজ, ঠিক আছে। মোটামুটি এইগুলো। তো এই যে যেগুলো বললাম এগুলো আসলে সব এমসিকিউর জন্য কাজে লাগে, ঠিক আছে। আর জুলের প্রথম সূত্রটা থেকে তুমি শুধু এইটুকু ধারণা নাও যে আমরা যদি কোনো কাজ করি তাহলে ওটা সম্পূর্ণরূপে ওই কাজটা হয় আমাদের তাপ শক্তির সমান। এরপরে এই ফার্স্ট ল এর সম্বন্ধে একজন বিজ্ঞানী ক্লসিয়াস আর একটা বিবৃতি দিছে, ওইটা পড়ি। ক্লসিয়াস, এটার নাম আগে বোধহয় শুনছো, এই যে আদর্শ গ্যাস ক্লসিয়াস। তো তিনি বলতেছে কি, যে এটাকে তুমি এইভাবে করতে পারো, কিভাবে বলা যায়, উম, এটা একটা আমি সিলিন্ডার নিলাম, ঠিক আছে। ধরুন এটা একটা পিস্টন যুক্ত সিলিন্ডার নিলাম আমি এখানে, এখানে আমার হচ্ছে আছে, কি বলে, গ্যাস, গ্যাস আমি একটা রাখছি এখানে। তো এখান থেকে আমি তাপ দিব, মানে হিট দিব এখানে। তো হিট দিলে ধরুন তুমি কিউ পরিমাণ হিট দিছো, তো এই এটার ইউ পরিমাণ কিন্তু একটা শক্তি থাকবে, মানে ওই যে আমরা বলি যে না, ওই একটা অন্তস্থ শক্তির কথা বলি। ধরুন এটা তোমার সিস্টেম আছে, তো এই সিস্টেমের অন্তস্থ শক্তি হচ্ছে ইউ, তো তুমি কি করছো, কিউ পরিমাণ তাপ দিছো।
তো তাপ দিলে কি হওয়ার কথা? স্বাভাবিকভাবে ধরে নাও তুমি যদি এখানে তাপ দাও, পিস্টনটা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে। ফ্রিলি যদি মুভ করে, তাহলে পিস্টনটা কি হবে? একটু উপরে উঠে যাওয়ার কথা। তো উপরে উঠে যাওয়ার কথা, তাই না? ধরে নাও এখানে ছিল ইনিশিয়ালি, ফাইনালি সে কোথায় গেছে? এখানে গেছে। তো তো এই পরিমাণ সে মুভ করছে। তো এই ডেল এক্স পরিমাণ সে মুভ করছে। তো আমাদের যে কিউ পরিমাণ তাপ দিছি, তাতে করে সে একটা কাজ হয়েছে আর কি। আমরা কি বলছিলাম যে আয়তন যদি পরিবর্তন হয়, এর আগের দিনে একটু পড়ছিলাম আয়তন পরিবর্তন হলে একটা কাজ হয়, তাহলে কাজ হয়েছে। তাহলে এখানে আমি কিউ পরিমাণ যদি তাপ দিই, তাহলে আমাদের ডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে, এটা ভালো কথা। আরেকটা কথা আমি বলছিলাম ওইদিন, যে তুমি যখন অন্তঃস্থ শক্তি কখন বাড়ে? যখন তুমি তাপ শক্তি সরবরাহ করো। আর অন্তঃস্থ শক্তি কখন কমে? তখন যখন তাপ শক্তি তুমি নিয়ে নাও কোনো একটা সিস্টেম থেকে। তো এই সিস্টেমের ভিতরে তুমি বাইরে থেকে কি পরিমাণ তাপ দিছো, তো এক তো কাজ হয়েছে, ওই যে ওই পিস্টনটা একটু উপরে উঠে গেছে। আরেকটা জিনিস হয়েছে এখানে, শুধুমাত্র কাজ হয়নি, এখানে তোমার এই যে ইয়াটা আছে, ইউ পরিমাণ, ধরে নাও আমরা ডেল ইউ পরিমাণ আমাদের অন্তঃস্থ শক্তি বাড়ছে। অর্থাৎ এই যে তুমি তাপ শক্তি সরবরাহ করছো, ওটা দুইটা জিনিসে কাজে লাগছে। একটা হচ্ছে কাজ করছে, আরেকটা হচ্ছে তোমার এই অন্তঃস্থ শক্তি বৃদ্ধি হচ্ছে। তো এটা আসলে ক্লসিয়াস বলার কথা হচ্ছে, বলতে চাইছিল। তো উনি এভাবে বলছে যে যখনই কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করা হয়, তখন তার কিছু অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। ঠিক আছে? অর্থাৎ এই যে সিস্টেমটা কিন্তু কি করছে, ধরুন এই পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করা বলতে কি বোঝাচ্ছে, যে এইখানে ধরো ইনিশিয়ালি এইখানে ছিল, এখন এখানে যখন তুমি ধরো না, আমি একটা বস্তু রাখে দিলাম, এখন আমি যখন তাপ দিব, তো এইটা একটু উপরে উঠে যাবে। তো এটা ধরে নাও এখানে উঠছে, তার মানে ও বস্তুটা উপর একটা কাজ করছে না, বস্তুটাকে একটা ইনিশিয়ালি এখানে ছিল, ও এখানে উঠাই দিছে, তার মানে সিস্টেম একটা কাজ করছে। তো এই যে দুইটা জিনিস হলো, তাহলে একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলো, আর আরেকটা কি করলো, বাহ্যিক কাজ সম্পাদন করলো, এই দুইটা কাজে ব্যয় হলো। তো এইটাই হচ্ছে, এই যে এটা তো আমি এভাবে লিখলাম। তো বলতে পারো যে এটাই হচ্ছে আমাদের ক্লসিয়াসের বিবৃতি বা প্রথম সূত্রের গাণিতিক ব্যাখ্যা, যে তুমি তাপ দিলে, কোন একটা সিস্টেমে তাপ দিলে ওইটা ওইটা কার সমান হবে? ওই সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পরিমাণ প্লাস ওই সিস্টেমে যে কাজ করছে ওইটার যোগফল সমান। তাহলে আমি এটা লিখে দিই বিবৃতিটা, এরকম আসছে না একটা, যে যখনই সিস্টেমে সিস্টেমে বলতে ওই যে তুমি মনে করবা যে আমাদের একটা পিস্টন আছে, ওই পিস্টনের ভিতরে একটা গ্যাস আছে, গ্যাস, ওই গ্যাসটার উপরেই কাজ হচ্ছে। যখনই সিস্টেমে কি হবে, তাপ প্রয়োগ করা হয়, তখন তার কিছু অংশ, মানে তাপের, তখন তার ঠিক আছে, এইটা বলছে ক্লসিয়াস। তো মানে আমরা এটাকে যদি গাণিতিক ভাবে লিখতে চাই, এটা হচ্ছে আমরা এইভাবে লিখবো এবার থেকে, যে প্রথমে এইভাবে লিখি যে ডেল কি পরিমাণ আমি তাপ দিছি, এতে করে সিস্টেমটাতে ডাব্লু পরিমাণ কাজ হয়েছে, আর সিস্টেমের যে সিস্টেমটা ডাব্লু পরিমাণ কাজ করছে, এবং সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি, এটা ডেইলি পরিমাণ বৃদ্ধি পাইছে, এভাবে বলতে পারো। আর আসলে এটা করি, এইভাবে বলি, ডেইলি
ডেল ডাব্লিউ, এটাই এটা। আর আমরা এবার থেকে এবার লিখবো ডি কিউ পরিমাণ চাপ দিছি, ডি ইউ পরিমাণ তাপে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে এবং ডি ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদন হয়েছে। ঠিক আছে, এইভাবে বলবো। এইটা হচ্ছে, এই যে এটা আমি লিখলাম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর গাণিতিক রূপ, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখন এই যে তুমি তিনটা রাশি পাইলা, তাপ, অভ্যন্তরীণ শক্তি, আর একটা হচ্ছে কাজ, তো এইগুলোর সাইন কনভেনশন আছে। সাইন কনভেনশন মানে কি, দেখবে যেগুলো প্লাস মাইনাস আছে, তো এই সাইন কনভেনশন গুলো খুবই জরুরি আমাদের জন্য জানা। তো এগুলো একটু দেখে আসতে হবে। তো তার আগে আমরা এর আগের দিনে অলমোস্ট হচ্ছে ডিইউ এর আলোচনা করছি অল্প অল্প, মানে অভ্যন্তরীণ শক্তির ব্যাপারে, এবং ডিডাব্লিউরও একটু আলোচনা হয়েছে, ডিডাব্লিউ কিভাবে কি করে, মানে ওটার সূত্রটাও আমরা একটা ডেভেলপ করছিলাম, যে যে ডাব্লিউ পরিমাণ বা ডিডাব্লিউ পরিমাণ যদি কাজ হয় তাহলে এটা হচ্ছে পিডিভি পরিমাণ কাজ হয়। ঠিক আছে, ডিভি বলতে ইয়া পরিবর্তন বোঝাচ্ছে, আয়তনের পরিবর্তন, আর এটা হচ্ছে কাজ। ডিভি পরিমাণ আয়তনের পরিবর্তনে কৃত কাজ হচ্ছে ডিডাব্লিউ, এটা আমরা বলতেছি। তো ওইটা তোমার কাজের যে ব্যাপারটা, কাজের যে প্লাস মাইনাসের ব্যাপারটা, ওটা আমি একটু ছোট করে বলে আসি। তো আমরা কি সূত্র ডেভেলপ করছিলাম, আহ দেখুন, যে কাজের রাশিমালা বলছিলাম। প্রতিপাদনটা আজকে করব না, প্রতিপাদনটা তো আমরা দেখছি। রাশিমালাটা ছিল যে যদি ডাব্লিউ পরিমাণ কাজ হয় তাহলে এটা ছিল পি ডিভি, এটা বলছি। ডিভিটা হচ্ছে বা ডেল ভি, এইভাবে লিখতে পারো, অথবা তুমি চাইলে এইভাবে লিখতে পারো, ডি ডাব্লিউ ইজ ইকাল টু পি ইন্টু ডিভি, দুটাই পরিবর্তন বোঝাচ্ছে। ডিভি মানে পরিবর্তন, এতে যে কাজটা হচ্ছে এটা ঠিক আছে। তো এটা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এটা একটু দেখতে হবে আমাদের। আচ্ছা, তো দেখি। ট্রাই করি। তো আমরা ধরলাম যে প্রথমে কখন পজিটিভ হবে ওটা আমি আলোচনা করি। যে ইনিশিয়ালি ধরে নাও এখানে ছিল ইয়াটা, কি বলে, তোমার পিস্টনটা এখানে ছিল, পিস্টনটা এখানে ছিল ইনিশিয়ালি। তো কি হয়েছে, যে বাইরে থেকে আমি প্রেসার প্রয়োগ করছি, পি এক্সটার্নাল প্রয়োগ করলাম, আর ভিতর থেকেও কিন্তু একটা চাপ থাকে, ওটা হচ্ছে পি গ্যাস, মানে এটা যদি গ্যাস ধরো, ভিতরের ওই গ্যাস চাপ থাকে। তো যাই হোক, আমি বাইরে থেকে যদি আমি প্রেসার দিই, বাইরে থেকে প্রেসার দিয়ে যদি আমি হচ্ছে কি করি, এটা আয়তনটা কমাই দিই, এই সিলিন্ডারটা আয়তন এখানে কমাই দিলাম। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে কি করলাম, কম্প্রেস করলাম। কম্প্রেস করা হইলো, অর্থাৎ আয়তনটা কমাই দেওয়া হয়েছে, ডেল ভি পরিমাণ আয়তন আমি কমাই দিচ্ছি ধরুন। তাহলে এক্ষেত্রে তোমার যেটা কৃত কাজ যদি তুমি হিসাব করো, ডাব্লু, বাইরে থেকে কাজ করছো, ঠিক আছে, তাহলে বাইরে থেকে যদি কাজ করা হয় তাহলে কৃত কাজটা হবে পজিটিভ। ঠিক আছে, বাইরে থেকে যদি তুমি কাজ করো তাহলে কৃত কাজটা কি হবে, অর্থাৎ যখন সিস্টেমের উপর কাজ করতেছো তখন কৃত কাজটা হবে পজিটিভ। তাহলে এখানে পি ইন্টু ডেল ভি হবে। তুমি যদি সূত্র মানে সূত্রটাকে তুমি একদম মানে পজিটিভ নেগেটিভ দিয়ে বুঝতে চাও, তাহলে তুমি এটা করতে পারো, যে এখানে তোমাকে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে এখানে আর কি, এই যে এক্সটার্নাল এই লেখাটা লিখতে হবে, তাহলে তুমি আর কি পজিটিভ নেগেটিভ সব বুঝতে পারো। তো এত একটু তখন বেশি কঠিন হয়ে যায়, মানে যেটা হয় আর কি, যে দেখো, যদি তুমি সংকোচন করো, কম্প্রেস করো, তাহলে তোমার পরিবর্তনটা আমরা কি করি, ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ দিই না, এতে কোনো কিছু পরিবর্তন দেখানোর জন্য ফাইনাল থেকে ইনিশিয়াল। তাহলে যখন তুমি কম্প্রেস করছো তখন তোমার পরিবর্তনটা কি আসবে, নেগেটিভ। তো এখানে যদি তোমার প্রেশার হচ্ছে এক্সটার্নাল প্রেশার, তাহলে এই নেগেটিভ আর পরিবর্তনটা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কি হয়ে যায়, পজিটিভ। তো এইটা আছে, তো এইটা আমি বাদ দিচ্ছি, এটা আমি চিন্তা করতেছি না। তোমাকে আমি বলে দিলাম যে কি হবে, যে যদি তোমার সংকোচন হয়
অর্থাৎ বাইরে থেকে তুমি কাজ করছো তার মানে, তখন ওটা হবে পজিটিভ কাজ। তো সিস্টেমের উপর যখন আমরা কাজ করি তখন ওটা হয় পজিটিভ কাজ। তাহলে আমরা এটা বলবো যে সিস্টেমের উপর কাজ করলে ওটা হবে পজিটিভ। এটাই মনে রাখবে যে সিস্টেমের উপর কাজ করলে হবে পজিটিভ। ঠিক আছে? অথবা এটা বোঝার আরেকটা উপায় কি, যে যদি আয়তন সংকোচন হয় তাহলে পজিটিভ কাজ হবে। এই ধরনের শুরুতে এখানে ছিল, আর এরপর সিস্টেমটা কি করছে, কাজ করছে। এটা ইনিশিয়াল অবস্থা ছিল, এটা ফাইনাল। ঠিক আছে, এবার হচ্ছে এক্সপেন্ড যদি হয়, প্রসারিত হয়, তাহলে আমরা এটাকে কি বলবো, সিস্টেম কাজ করছে। সিস্টেম কাজ করছে, অর্থাৎ আয়তন কি হয়েছে, বাড়ছে, আয়তন বাড়ছে। তাইলে এটা হবে আমাদের নেগেটিভ। ঠিক আছে, এখন সিস্টেমের উপর কাজ করলে কেন আমরা পজিটিভ বলতেছি, আর সিস্টেম কাজ করলে কেন আমরা নেগেটিভ বলতেছি, এই তো। তো এটার কারণ খুবই সোজা। কারণটা হচ্ছে যে ওই সূত্র দিয়ে আমি বলতে পারি, অথবা আমি এমনি এমনি তোমাকে বলি। এমনি হচ্ছে এরকম যে যখন কেউ কাজ করে, ধরুন সিস্টেম কাজ করতেছে, তাহলে সিস্টেম যদি কাজ করে তাহলে সে আসলে যখন কাজ করবে সে নিজের শক্তি দিয়ে তো কাজ করবে। তো ও যখন, কেউ যখন নিজে কাজ করতেছে আসলে ওটা কি করতেছে, কোনো একটা শক্তিকে কাজে রূপান্তর করে করতেছে। এই জন্য সেই কাজটাকে আমরা বলতেছি নেগেটিভ কাজ। আর যখন বাইরে এজেন্ট সিস্টেমের উপর কাজ করে তখন আসলে আমরা বলতেছি ওটা পজিটিভ কাজ, কারণ ওটা এজেন্ট কাজ করতেছে সিস্টেমের উপর। আর মানে যেটা হচ্ছে যে সিস্টেমে সে কোনো কিছু সরবরাহ করতেছে। ওই যে কাজটা করলো, অর্থাৎ সিস্টেমকে সংকুচিত করলো, এতে করে সিস্টেমে সে আসলে একটা শক্তি দিছে। তো এই জন্য এই কাজটাকে আমরা পজিটিভ কাজ করে থাকি। আর যখন সিস্টেম কাজ করে তখন আমরা বলি যে সে আসলে কিছু এনার্জি লস করছে, এনার্জি লস করে কাজটা করছে, এই জন্য আমরা এই কাজটাকে বলি নেগেটিভ কাজ। অর্থাৎ সিস্টেমে যখন কাজ করা হয় তখন আসলে সিস্টেম কিছু পরিমাণ তাপ, কিছু এনার্জি নেয়, এই জন্য এই কাজটা আমরা বলি পজিটিভ। আর যখন সিস্টেম কাজ করে তখন সে আসলে কিছু এনার্জি লস করে গিয়ে কাজটা করে, এই জন্য ওই কাজটাকে আমরা বলি নেগেটিভ কাজ। ব্যাস এটুকুই এটা ব্যাখ্যা বলতে পারো। এখন আমরা কাজের ব্যাপারটা বললাম, বাকি যে দুটো রাশি ছিল, একটা ছিল তাপ আর একটা ছিল নির্দিষ্ট শক্তির পরিবর্তন, এগুলোর কনভেনশন। আমি একবারে সবগুলো সারে লিখে দিচ্ছি, সমস্যা নেই। তবে এবার লিখে নাও, সাইন and convention of q q ডেল কিউ। ডেল কিউ মানে যে তাপশক্তি সরবরাহ করবে আর কি, ওটা সেটা পজিটিভ হবে। কখন পজিটিভ হবে, যদি সিস্টেমে তাপ এন্টার করে, অথবা সিস্টেম তাপ শোষণ করে। এবার তোমার সিস্টেমে যদি তুমি তাপ দাও, অথবা সিস্টেম যদি তাপ গ্রহণ করে, তাহলে ওই ডেল কিউটা হচ্ছে পজিটিভ। আর এটা নেগেটিভ কখন হবে, যদি সিস্টেম করে, সিস্টেম থেকে, আমরা বলি যে যদি সিস্টেম থেকে তাপ বেরিয়ে যায়, বেরিয়ে যায়। অথবা বলতে পারো সিস্টেম তাপ বর্জিত করে, তখন বর্জিত করে। তো যদি সিস্টেম দেখো যে তাপ বর্জিত করছে, সিস্টেম থেকে তাপ বাইর হয়ে গেছে, তাহলে ওটাকে আমরা বলবো নেগেটিভ। সিস্টেম যদি তাপ নেয় বা সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে ওটা আমরা পজিটিভ করবো।
এটা গেল ডেল কিউ এর হিসাব। তারপর কি আছে? ডেল ইউ, মানে হচ্ছে অন্তঃস্থ শক্তি। তো অন্তঃস্থ শক্তি পজিটিভ কখন হবে? তো আমরা এর 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 আগে পড়ছিলাম যে ওই যে ই ইকুয়াল টু 3/2 nRT, এটা পড়ছিলাম না? তার মানে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু অন্তঃস্থ শক্তিটা হচ্ছে তাপের সমানুপাত, তাপমাত্রার সমানুপাতিক, তার মানে অন্তঃস্থ শক্তি বাড়বে। এটা আমরা কিভাবে বুঝবো? যদি টেম্পারেচার বাড়ে। তার মানে অত্যন্ত শক্তির পরিবর্তন হবে পজিটিভ যদি টেম্পারেচার বাড়ে, আর এটা হবে নেগেটিভ যদি টেম্পারেচার কম। ঠিক আছে, এটা একটা। আর কি আছে? ডেল ডাব্লিউ, যেটা আসলে আমি একটু আগে বলবো যে এটা পজিটিভ হবে কখন? যখন সিস্টেমের উপর কাজ করা হবে, অর্থাৎ এজেন্ট কাজ করবে, তখন সিস্টেম এর উপর কাজ। সিস্টেমের উপর কাজ মানে কি? আয়তন কম, আয়তন কম। ঠিক বললাম কি? সিস্টেমের উপর কাজটা হবে পজিটিভ। আমি কি ঠিক বলছি যে সিস্টেমের উপর কাজ করলে পজিটিভ, সিস্টেম কাজ করছে, তাহলে এ কি ভুল হলো? দাঁড়াও একটু দাও। সিস্টেমের উপর কাজ করলে পজিটিভ, আয়তন সংকোচন হলে পজিটিভ কাজ, আর সিস্টেম কাজ করছে তাহলে এটা হচ্ছে নেগেটিভ। আমি ওটা একটু ভুলাই ফেলছি, সরি, একটু উল্টা হয়ে গেছে। সিস্টেমের উপর কাজ করলে এটা হবে নেগেটিভ, আয়তন সংকোচন হয়েছে তার মানে নেগেটিভ কাজ হবে। আর সিস্টেম কাজ করছে মানে আয়তন বাড়ছে মানে কাজটা হবে পজিটিভ। এটা হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে W সমান H ইন্টু K ইন্টু dx এক্সটার্নাল। একটু দাঁড়াও। হ্যাঁ, তাহলে একটু ভুল হয়েছে আমার, সরি। যে সিস্টেমের উপর কাজ করলে ওটা হবে নেগেটিভ কাজ, আর সিস্টেম কাজ করলে ওটা হবে পজিটিভ কাজ। ঠিক আছে, ঠিক বলেছে, এখানে ঠিক করে সিস্টেমের উপর কাজ হয়েছে মানে আয়তন কমছে। উল্টাটা বলতে গেলে, আরে সিস্টেম ঠিক আছে, একটু ভুল এলো। সিস্টেম যখন কাজ করবে এটা আমরা পজিটিভ কাজ করবো, অর্থাৎ আয়তন বৃদ্ধি পাইলে আমরা বলবো পজিটিভ, আর আয়তন যদি হ্রাস পায় তাহলে আমরা বলবো এটা নেগেটিভ কাজ হয়েছে। একটু ভুলেছি, সরি। আচ্ছা, এরপরে ওটা গেল। এখন আমরা এই যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা আছে ওটা আমরা বিভিন্ন
এটা যখন আমরা বিভিন্ন প্রসেস করতেছিলাম, তো ওই প্রসেস গুলোর জন্য তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা ওটা কিভাবে আচরণ করে ওটা করতে হবে। প্রসেস গুলো 4 প্রকারের প্রসেস ছিল: সমচাপ, সমায়তন, সমুষ্ণ আর হচ্ছে রুদ্রতাপীয়। এই 4 প্রকারের জন্য আমাদের যে প্রথম সূত্রটা আসলে ওটা কিভাবে মানে আচরণ করে ওটা আরকি দেখতে হবে। তো আমরা কি করতে পারি? 4 টা ভাগ করলাম আমরা এখানে। আচ্ছা, তো ১ম এ আমরা কি জানি পড়ছিলাম? সমষ্ণ। সমষ্ণ প্রক্রিয়া। তারপরটা ছিল আমাদের, তারপরটা সমচাপ ধরলাম। তারপরটা হচ্ছে সমুষ্ণ, সমচাপ, সম আয়তন, সম আয়তন আর হচ্ছে রুদ্রতাপীয়। রুদ্রতাপীয়। আচ্ছা, সমুষ্ণ, সমচাপ, সম আয়তন, রুদ্রতাপীয়। তো শর্তগুলা কি ছিল একটু মনে আছে? শর্তগুলা একটু আমাকে বলো। সমুষ্ণ পরীক্ষায় কি শর্ত ছিল বলো তো? আমরা একটা হ্যাঁ, তাপমাত্রা পরিবর্তন শূন্য এটা বলছিলাম। আর সমচাপে আয়তন শূন্য। আয়তন, সরি। সমচাপ এটা শূন্য, তাই না? আর এটাতে এলভি শূন্য আর এটাতে এলভি। এই তো, এটাই তো করছিলাম। আচ্ছা, এখন আমরা এই প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য আমাদের যে প্রথম সূত্রটা আছে এটা কিরকম আচরণ করে ওটা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, তার আগে আমি একটু চিত্র আঁকতে হবে আমাকে। তো তাহলে প্রথমটা হচ্ছে আমাদের সমুষ্ণ প্রক্রিয়া। এইখানে সমুষ্ণ প্রক্রিয়া গেল, এটা গেল। আচ্ছা, সমুষ্ণ প্রক্রিয়া যখন হয়, সমুষ্ণ প্রক্রিয়া আমাদের সূত্রটা কি ছিল? মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল? আমি যদি লিখি du প্লাস dw, তাই তো? dq is equal to du প্লাস dw। এখন তুমি বলো যে এখানে সমুষ্ণ প্রক্রিয়ায় আমাদের কি শূন্য বলতো? ডেল টিটা শূন্য। এখন ডেল টি যদি শূন্য হয় তাহলে ডেল ইউটা কি হবে বলতো? মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ডেল ইউটা কি শূন্য হবে না? হ্যাঁ, কারণ কি, ডেল ইউটা কখন পরিবর্তন হয়? যখন তাপমাত্রার পরিবর্তন হয়। তাপমাত্রা যদি শূন্য হয় তাহলে ডেল ইউটা হয়ে যাবে শূন্য। তাহলে এখানে ডি কিউ ইজ ইকুয়াল টু আসলে কি? এইটা, তাই তো? এটাই বলতেছে। তাহলে এটা সমষ্ণ পরীক্ষায় কি হচ্ছে? যে তুমি যে পরিমাণ তাপটা দিচ্ছ ওটা পুরাটাই সে শক্তিতে কনভার্ট করতেছে। ঠিক আছে? অর্থাৎ ধরে নাও তুমি 50 জুল শক্তি তাপ দিছো। তাহলে সে 50 জুল পরিমাণ কাজ করে দিবে তোমাকে। অর্থাৎ সে এই যে তোমার এই যে এটা আছে না? এটাকে এই এতটা উপরে উঠাই দিবে। মানে ওর কাজ হবে 50 জুল পরিমাণ। অর্থাৎ এখানে যে পরিমাণ তাপ দিবে সেটাই সে কাজ করে দিবে। অথবা উল্টাভাবে যদি বলি যে ও 50, এটার উপর যদি আমি 50 জুল কাজ করি তাহলে সে 50 জুল তাপ শক্তি কি করবে? বাইর করে দেবে। এরকম একটা অবস্থা। জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ। আর এখানে কেন তাপমাত্রাটা পরিবর্তন হয় না বলো দিই? কারণ এখানে যখন তুমি তাপ দাও বাইরে থেকে, এখন বাইরে থেকে তাপ দিলে তো অবশ্যই তাপমাত্রাটা পরিবর্তন হওয়ার কথা। কিন্তু হয় না কেন? কারণ যে পরিমাণ তুমি তাপ দাও ওই পুরোটাই সে শক্তিতে কনভার্ট হয়। ফলে তার যে অন্তঃস্থ শক্তির যে বাড়াবে, ফলে তাপমাত্রাটা চেঞ্জ হবে, সেটা আর হয় না। পুরোটাকে শক্তিতে কনভার্ট করে দিছে। অথবা উল্টাভাবে যদি বলো যে ওর উপর তুমি 50 জুল কাজ করলা। ওর উপর 50 জুল কাজ করলে ওর অন্তঃস্থ শক্তি কিছু কম হওয়া উচিত ছিল।
ওর ওদের শক্তি কম হওয়া উচিত ছিল, কিন্তু ও আসলে কি করে তাপ শক্তি হিসেবে পুরোটাকে বাইর করে দেয়। ফলে ওর কোনো তাপমাত্রার পরিবর্তন হয় না। বুঝা গেছে? এই আর কি। এরপরে এটা আমরা গতকালও দেখছি, আজকেও দেখবো, এটা আমাকে করতে হবে। সেটা হচ্ছে পি পি ভার্সেস ভি গ্রাফ আঁকতে হবে। এটা পি, এটা ভি। তো সমস্ত পরীক্ষার ক্ষেত্রে পি ভার্সেস ভি এর গ্রাফটা কি হবে বলো দিই? এরকম হবে না? কারণ বয়েলের সূত্র মাপে পি টু ভি টু, এটা হবে। বুঝতে পারছো যে এটার ক্ষেত্রে পি ভার্সেস ভি এর গ্রাফটা হবে এই যে এরকম, বয়েলের সূত্র মানতেছে। ঠিক আছে, তাহলে আমরা শর্তটা দেখলাম, প্রথম সূত্রটা দেখলাম, প্রথম সূত্রটা কিরকম আচরণ করতেছে, আর পি ভার্সেস ভি গ্রাফটা দেখলাম। তাহলে এই সেম কাজটা আমরা সমচাপের ক্ষেত্রে দেখি। আচ্ছা, সমচাপে কি হয়? সমচাপ হচ্ছে চাপ তুমি সেম রাখছো, কি চাপের কোনো পরিবর্তন করো না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, চাপের পরিবর্তন করা হয়নি, চাপের পরিবর্তন শূন্য। তাহলে আমরা যদি সূত্রটা লিখি, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ ডি ডাব্লিউ। এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি, ডি কিউ ডি ইউ প্লাস পি ডি ভি, এটাও তো লেখা যায়। ঠিক আছে, চাপ পিটা কনস্ট্যান্ট। তার মানে সমচাপ পরীক্ষার ক্ষেত্রে যে কি হয়, যে সমচাপ পরীক্ষাটা আসলে আদর্শ একটা পরীক্ষা বলতে পারো, যে এখানে তুমি কিছু পরিমাণ ধরুন 20 জুল পরিমাণ কাজ দিস, 20 জুল পরিমাণ তাপ শক্তি দিছো, তাহলে এখানে ধরুন 14 জুল পরিমাণ তোমার তাপমাত্রা পরিবর্তনের কাজে লাগবে, অন্তঃস্থ শক্তি পরিবর্তন করবে, আর 6 জুল পরিমাণ কাজ হবে আর কি। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি ভিতর থেকে এখানে তাপমাত্রা দাও, তাপ দাও 20 জুল, তাহলে ও কি করবে, ওর কিছু অংশ তাপমাত্রা পরিবর্তন করবে এবং কিছু অংশ ও কাজ করবে। কাজ করবে মানে কি, ও হচ্ছে এই যে আয়তন বাড়াই দিবে আর কি, ওর আয়তনটা, পিস্টনটা একটু উপরে উঠে গেল। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এটার ক্ষেত্রে ইজি গেল, ডিকিউ ইজ ইকুয়াল টু হবে ডিইউ প্লাস পিডিভি, আর ডিকিউ ইজ ইকুয়াল টু হবে ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা একটা গেল। আর হচ্ছে এটার ক্ষেত্রে যদি আমি পি ভার্সেস ভি গ্রাফ আঁকি, আচ্ছা এটার ক্ষেত্রে পি ভার্সেস ভি গ্রাফ আঁকবো না, এটার ক্ষেত্রে যেহেতু সমচাপ, চাপ যদি স্থির থাকে তাহলে আমরা কোন সূত্র জানি মেনে চলে? চাপ স্থির থাকলে, হ্যাঁ, চার্লসের সূত্র। কিন্তু সোজা, চার্লসের সূত্র, চাপ স্থির থাকলে চার্লসের সূত্র মাপে। অর্থাৎ এটার ক্ষেত্রে আমরা ভি ভার্সেস টি গ্রাফ আঁকে, এরকম সূত্র হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে বয়েলের সূত্র। তারপর সময় আয়তনের দিকে আসো। সময় আয়তন, সময় আয়তনের ক্ষেত্রে আমি আবার সূত্রটা লিখবো, ডি কিউ ডি ইউ ডি ডাব্লিউ। ঠিক আছে, এখন এখানে সময় আয়তনে একটা টার্ম জিরো হবে, কোনটা জিরো হবে বলতে পারবা? ডি কিউ ডি ইউ কোনটা? আমি কোনো আয়তনের ডি ডাব্লিউ, ডি ডাব্লিউটা জিরো হবে স্বাভাবিকভাবে। কারণ ডি কিউ আমি যদি আরেকটু সুন্দর করে লিখি, ডি কিউ ডি ইউ পি ডি ভি, তো কাজ কখন হবে? এর আগের দিন আমি বলছিলাম কাজ তখনই হবে যখন আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন না হলে কাজ তোমার হবে না। তাহলে এখানে আয়তনের পরিবর্তনটা যদি জিরো হয় তাহলে কাজও জিরো হবে। তাহলে এখানে ডিকিউ ইজ ইকুয়াল টু আসতেছে কি, ভিউ। তার মানে সম আয়তন প্রক্রিয়ায় তুমি যদি তাপ দাও, ওই পুরা তাপটাই ওর টেম্পারেচার বৃদ্ধিতে কাজে লাগতেছে, অর্থাৎ ওর অন্তঃস্থ শক্তির বৃদ্ধিতে কাজে লাগতেছে। ও কোনো কাজ করবে না, ওর নিজের আয়তন চেঞ্জ করবে। হ্যাঁ, কোথায় কোথায়? হ্যাঁ, ওই তো সমচাপে কি বললাম, যে সমচাপে তুমি যদি 20 জুল পরিমাণ তাপ দাও, তাহলে ও যেটা করবে কিছু অংশ, অর্থাৎ ধরে নাও 15 জুল, সে তাপমাত্রার পরিবর্তন ঘটাবে, এবং কিছু অংশ মানে 5 জুল সে শক্তি মানে কি করবে, নিজের আয়তন বাড়াবে, কাজ করবে। এইভাবে সমচাপ প্রক্রিয়ায় কাজ হবে। আর সম আয়তনে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, পিটা কনস্ট্যান্ট, পিটা জিরো না, ডেল পি জিরো মানে চাপটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু চাপ আছে, চাপ আছে তার মানে কাজ তো হবে। আচ্ছা, ডি কিউ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে ডি ইউ, অর্থাৎ পুরা তাপ শক্তিটা এখানে তোমার তাপমাত্রার পরিবর্তন,
কি করবে, তাপমাত্রা পরিবর্তন করবে, অর্থাৎ যে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে। আর এক্ষেত্রে আমরা যে গ্রাফটা আঁকবো, যেহেতু আমাদের এটা এবার কি প্রেসার সেম হলে আমরা পি ভার্সেস টি এর গ্রাফ আঁকি। এই যে এরকম হচ্ছে রেনর সূত্র থেকে আমরা। এরপর রুদ্রতাপীয়তে আসো। রুদ্রতাপীয়তে আমি আবার সূত্রটা লিখলাম, ডি কিউ ডি ইউ ডি ডাব্লিউ। এখানে কোন টার্মটা জিরো হবে বলতে পারবা? আচ্ছা ওইটা বাদ দাও। প্রথমে ওটা বাদ দাও, আমি ওটা টার্মটা জিরো ওটা বাদ দাও। ডি কিউ, এটা যদি রুদ্রতাপীয় প্রসেস হইতে হয়, তাহলে এই যে ব্যারিয়ারটা আমি বলছিলাম না, একটা ব্যারিয়ার থাকে, এই ব্যারিয়ারটা কি কিরকম হইতে হবে আর একটু বলো তো। কিরকম হবে ব্যারিয়ারটা কিরকম হইতে হবে? তাপ উপরিবাহী। কারণ রুদ্রতাপীয়তে কি করি আমরা, তাপের আদান প্রদান করা যাবে না, ডেল কিউটা জিরো হইতে হবে। তার মানে তোমার ব্যারিয়ারটা হইতে হবে তাপ কুপরিবাহী। ব্যারিয়ারটা যদি তাপ কুপরিবাহী হয় তাহলে এটা রুদ্রতাপীয় প্রসেস হচ্ছে। তা ডি কিউ যদি জিরো হয়, তার মানে এখানে কি বলতে পারি, ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ইউ বলা যায় না? তার মানে রুদ্রতাপীয়তে যখন কোনো একটা সিস্টেম সিস্টেম কিভাবে কাজ করে, রুদ্রতাপীয়তে সিস্টেম কাজ করে অন্তঃস্থ শক্তি দিয়ে। তো সে অন্তঃস্থ শক্তি খরচ করে তোমার কাজ সম্পাদন করে থাকে, ঠিক আছে? অর্থাৎ উল্টা ভাবে যদি বলো, যে ওর উপর যদি কাজ করা হয় তাহলে ওর অন্তঃস্থ শক্তিটা বৃদ্ধি পায় আর কি। বুঝতে পারছি? এইভাবে তুমি চিন্তা করো, ডি ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ। এখন ধরে নাও ওর উপর কাজ যদি করা হয়, আমরা যেটা ভুল বলছিলাম শুরুতে, যে ওর উপর যখন কাজ করবো তখন ওটা নেগেটিভ কাজ, তাহলে এই যে নেগেটিভ আর আগে সামনে একটা নেগেটিভ আছে, এই দুইটা মিলে কি হয়ে যাবে, পজিটিভ। অর্থাৎ ও যখন কাজ করবে ওর উপর, তাহলে ওই পুরো কাজটা কি হবে, ওর অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে বৃদ্ধি করবে। অথবা উল্টা ভাবে যদি বলি, যে ও কোনো যদি কাজ করতে চায় তাহলে ও তাপমাত্রাটাকে কমায় কাজ করতে হবে, ঠিক আছে? তো মানে ওর অন্তঃস্থ শক্তি দিয়ে ওকে কাজ করতে হবে, নিজের টাকা নিজের ইয়াটা খরচ করে তাকে কাজ করতে হবে, বাইরে থেকে কেউ ওকে আহ শক্তি দিতে পারবে না। যেমন কিনা আমরা হচ্ছে এই যে সমস্ত পরীক্ষায় কাজটা কিভাবে হচ্ছিল, ওই বাইরে থেকে তাপ দিচ্ছিলাম, ওই তাপটা কাজে রূপান্তরিত হচ্ছিল। চাপের ক্ষেত্রে কি হচ্ছিল, বাইরে থেকে তাপ দিচ্ছিলাম, ওই তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত হচ্ছে। রুদ্রতাপীয়তে যেটা হচ্ছে যে নিজে যে ওর অন্তঃস্থ শক্তিটা আছে ওটা খরচ করে সে কাজ করবে, ঠিক আছে? এরকম ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডি অথবা ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ। বুঝতে পারছো? এক্ষেত্রে এক্ষেত্রে এটা, এক্ষেত্রে এটা, এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু বুঝলাম না তোমার কথা, একটু ক্লিয়ার করে বলবা? ও আচ্ছা, তাপমাত্রা আর আয়তনের সম্পর্কটা বলতেছো, ভি আর টি এর সম্পর্কটা। তো এখানেও আমরা একটা সম্পর্ক হ্যাঁ, এখানেও আমরা একটা সম্পর্ক দেখবো, ঠিক আছে? এখানে ওই সম্পর্কগুলো আসলে একটু ক্রিটিক্যাল। আমি এখন লিখেও দেখবো এখানে, আমার এখানে বোধহয় সুযোগ কি হবে, হ্যাঁ হবে। দেখো তাহলে আমরা সমস্ত পরীক্ষায়, আমি ঠিক আছে তোমার প্রশ্নের উত্তরে আসতেছি। সমস্ত পরীক্ষায় আমরা কি করলাম, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, এই সূত্রটা আমরা দেখলাম। চার্লসের সূত্রতে কি হয়, V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2 হয়, এটা। আর তোমার এই যে রেনর সূত্রতে কি হয়, P1/T1 P2/T2 হয়, ঠিক আছে? এইগুলো হয়। তাহলে আমাদের রুদ্রতাপীয়তে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, পি ভি টি এর মধ্যে একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে এরকম, P1 V1/T1 P2 V2/T2, এটা একটা সম্পর্ক আছে।
আর আরেকটা সম্পর্ক আছে, আমরা যদি দুইটা দুইটা করে নিই, তো ওগুলা আমি এখন একটা লিখবো, তোমার বুঝবা না। আচ্ছা, এটা কি ছোট করার উপায় আছে? আহ, হুম, তো ওইটার পি আর ভি এর মধ্যে সম্পর্কটা কিরকম বলো দিই? এরকম, পি ভি টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। রুদ্রতাপীয়তে সম্পর্কটা হচ্ছে এরকম, পি ভি, ওটা সমষ্ণ পরীক্ষা হচ্ছে পিভি হচ্ছে ধ্রুবক, আর রুদ্রতাপীয় হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে পি1 ভি1 গামা ইজ ইকুয়াল টু হবে পি2 ভি2 গামা। এখন গামাটা কি, ওটা আমরা পড়বো পরের লেকচারে। তারপর ধরে নাও পি আর ভি এর মধ্যে সম্পর্ক আছে এখানে। পি আর ভি এর মধ্যে সম্পর্কটা কি? পি আর ভি এর মধ্যে সম্পর্কটা হলো পি ভি গামা-1, এটা কনস্ট্যান্ট। আর আরেকটা আছে, পড়ে থাকলো আরেকটা কি আছে, পি পিটি গামা/1 - গামা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই তিনটা সূত্র আমরা প্রতিপাদন করব সামনে, যে পিভি টু দি পাওয়ার গামা এটা কনস্ট্যান্ট, পিভি টু দি পাওয়ার গামা-1 এটা কনস্ট্যান্ট। এই তিনটা সূত্র আমরা সামনে প্রতিপাদন করবো আর কি, রুদ্রতাপীয় কেস। আর আপাতত এইটুকু আমরা, এই যে যেগুলো আমরা পড়লাম ততটুকুই আমরা পড়ি আর কি। এই যে সমষ্ণ, সমচাপ, সমায়তন আর রুদ্রতাপীয় যেটা আমরা পড়ছি। ঠিক আছে, আমি এটা বললাম। এটা যদি আমরা বুঝে যাই, আরেকটা হচ্ছে যে কাজের ব্যাপারটা, ওটা আমি আসলে শেষ করতে পারলাম না। এখান থেকে বলি, এই পাশ থেকে দেখো, সমুষ্ণতে আমরা কি বলছি, যে ডিকিউ ইজ ইকুয়াল টু হবে ডিডাব্লিউ। সমচাপে আমরা বললাম যে ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিইউ প্লাস পিডি, তাই তো? তো আমরা কার্যের যে ফর্মুলাটা এই পর্যন্ত ডেভেলপ করে রাখছি, সেটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি, এটা। ওকে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি। ওখানে আমার আর্ট করার সুযোগ হয় নাই, এখানে আমি করতে পারবো, এই কাজটা নিয়ে করতে পারবো। বিভিন্ন প্রক্রিয়ার যে কাজগুলা, সেগুলো আসলে কিভাবে বের করা যায়। তো কাজটা দুইভাবে বের করা যায়, যে কাজ, একটা তো আমরা এই পিডিবি দিয়ে করতে পারি, আর আরেকটা আছে যে এরিয়া দিয়ে করতে পারি। পি ভার্সেস সি গ্রাফের এরিয়া দিয়ে আমরা পি ভার্সেস সি গ্রাফের এরিয়াটা হচ্ছে আমাদের কাজ। তো আমি এখান থেকে বুঝাই দিচ্ছি। তো প্রথমে আমি সমচাপ পরীক্ষাটা নিব, তারপর হচ্ছে সম আয়তন নিলাম, সমষ্ণ, তারপর হলো রুদ্ধচাপ। তো আমি প্রত্যেকটা ক্ষেত্রে পি ভার্সেস পি এর গ্রাফ আঁকবো, ঠিক আছে? তো প্রথমটাতে সমচাপ প্রক্রিয়াতে আমি যদি পি ভার্সেস পি এর গ্রাফ আঁকি, তাহলে ওটা কিরকম হবে, যে এটা ধরুন ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, অপরটাতে এরকম। পি ভার্সেস পি গ্রাফ আঁকতেছি, তাহলে এইদিকে আমাদের পি নিতে হবে, এদিকে পি নিতে হবে। তো সমচাপ প্রক্রিয়াটা পি ফিক্স থাকে, তাই না? পি যদি ফিক্স থাকে, তার মানে এটার যে গ্রাফটা আসবে এটা হচ্ছে এরকম। তো পি ফিক্সড, ভি বাড়তেছে, পি তো বাড়া কমা করতে পারে, সেটা সমস্যা নেই। তাহলে পি ভার্সেস ভি এর গ্রাফটা হবে এরকম একটা স্ট্রেট লাইন। পিটা হচ্ছে ধরুন একটা ইয়াতে আমি ফিক্স, এই পয়েন্টে ফিক্স করতেছি, ঠিক আছে? সম আয়তন প্রক্রিয়ার গ্রাফটা কিরকম হবে? সম আয়তন প্রক্রিয়া হচ্ছে আমরা জানি আয়তনটা ফিক্স থাকে, তার মানে ওটার গ্রাফটা হবে এরকম একটা স্ট্রেট লাইন, যে
চাপ বাড়তেছে কিন্তু ভি ফিক্সড একটা পয়েন্টে, এবার প্রেসারটা বাড়তেছে, মানে এখানে P1, এখানে ধরো P2, এটা ক্ষেত্রে ধরো এটা V1 আর এটা হচ্ছে V2। ঠিক আছে, অর্থাৎ আয়তনটা তোমার ফিক্স, আয়তনটা চেঞ্জ করতে পারবে না। কি বাড়তেছে, প্রেসারটা বাড়তেছে। সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা কিরকম হয় আমরা জানি, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা হয় এই যে একটু বক্ররেখা type। আর তাপীয়তে কিরকম হবে, তাপীয়তে একটু আগে আমি তোমাকে বললাম, এটা সম্পর্কটা হয় পি আর ভি এর সম্পর্কটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা, এটা কনস্ট্যান্ট। তো এটার গ্রাফটা যেরকম হয় এটা ওই সমস্যার মতো হয়, কিন্তু এটা একটু খাড়া হয় আর কি। খাড়া বলতে এরকম, মানে একটু ঢাল বেশি থাকে। অর্থাৎ তুমি যদি এই দুইটা গ্রাফ একসাথে আঁকো, এটা যদি তোমার হয় সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ হয়, তাহলে তোমার যে রুদ্রতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা হবে এই যে উপরেরটা, একটু খাড়া এটা হবে। তো এটা কেন হবে, এটা আমরা এটা আমাদের আবার একটা আছে, প্রশ্নও আছে যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় পি ভার্সেস ভি এর গ্রাফটা কেন সমষ্ণ পরীক্ষার চেয়ে খাড়া হয় বা গামা গুণ খাড়া হয়, এটা হয়। তো এই প্রত্যেকটা গ্রাফ আমি তোমাকে বলে দিলাম। এখন আমরা কাজ বের করতে চাচ্ছি। তো কাজ আমরা কি বলছি, পি ইন্টু ডিভি, তাই না? পি আর ডিভি যদি গুণ করি, তাহলে আমরা কাজ বের করতে পারি। তাহলে দেখো, তুমি একটু খেয়াল করে দেখো যে পি ভি ভার্সেস গ্রাফের যে এরিয়াটা, এটাই কিন্তু আমাদের কাজ। ঠিক আছে, এরিয়া বলতে কি, যে আমরা ওই যে 10.7 কি বলে ইন্টিগ্রেশন করছি, তো এরিয়া তো করছি। তো এরিয়া বলতে কি, এই যে পিভি ভার্সেস যে গ্রাফের যে এই এরিয়াটা তুমি যদি বাইর করো, এটা আসলে কাজ বোঝাচ্ছে। এটাই হচ্ছে আমাদের পি ইন্টু ডিভি। দেখো তো, তাই না? ডিভি মানে কি, V2 - V1। আর পির সাথে ডিভি গুণ করলে আসলে কি এরিয়াটা পাওয়া যাচ্ছে না? তাহলে আমরা মনে রাখবো কাজ বের করা যায় পিভি ভার্সেস গ্রাফ থেকে। এরিয়া যদি বের করতে পারি তাহলে আমাদের কাজটা বের হবে, এটা আমরা মনে রাখবো। তাহলে এই ক্ষেত্রে সমচাপ প্রক্রিয়ায় যদি দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি ওই কাজটা বের করতে পারছি। সম আয়তন প্রক্রিয়ায় আমরা জানি কাজ হয় শূন্য। তো এখন দেখো পি ভার্সেস ভি গ্রাফে এখানে কোনো এরিয়া কি গঠন করতে পারবে? কোনো এরিয়া গঠন করতে পারবে না, কারণ ভিটা তো ফিক্স। তাহলে একটা রেখা তো কোনো এরিয়া নিতে পারতেছে। তাহলে এখানে এইটা কাজ শূন্য আর কি। পি ভার্সেস ভি গ্রাফের এরিয়া দেখো শূন্য আসতেছে। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি দেখো, এটার ক্ষেত্রে তুমি যদি কাজ বের করতে চাও তাহলে তোমার এই এরিয়াটা লাগবে। এটা পি, এটা ভি, এইটাই হবে তোমার কাজ। আর রুদ্রতাপীয়তে তুমি যদি চিন্তা করো তাহলে তোমার কাজ হবে এই এরিয়াটা। ঠিক আছে, এখন দেখো প্রথম ক্ষেত্রে তো তুমি কত সমচাপের ক্ষেত্রে ইজিলি এরিয়াটা বের করতে পারবা, পারবা না? ধরে নাও এটা একটা কি ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র বা একটা আয়তক্ষেত্র আলটিমেটলি তৈরি করবে। সেটার ভ্যালু গুলো তুমি যদি জানো ইজিলি বের করতে পারো। আর দ্বিতীয় ক্ষেত্রে, এই ক্ষেত্রে তো কোনো কাজই হবে না। সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার যদি কাজ বের করতে হয় তুমি কিভাবে বের করবে, তোমাকে কিন্তু ইন্টিগ্রেশন করা লাগবে। কারণ এইটা হচ্ছে একটা বক্ররেখা, এটার ক্ষেত্রে তুমি ডিরেক্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে কাজ বের করতে পারবা না। এক্ষেত্রে আলটিমেটলি তোমাকে পি ইন্টু ডিভি এটার ইন্টিগ্রেশন করা লাগবে। রুদ্রতাপীয়তেও ঠিক তাই, পি ইন্টু ডিভি ইন্টিগ্রেশন করা লাগবে। তো এই সমস্ত প্রক্রিয়া, রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের যে রাশিমালা আছে ওগুলো একটু আলাদা, একটু ডিফারেন্ট হয়। তো ওগুলো আমরা এরপরে সামনে লেকচারে মানে সূত্র ভিত্তিক করবো। সম আয়তনের ক্ষেত্রে তো কাজ শূন্য, এটা বলার আগে সমচাপের ক্ষেত্রে কাজ আমরা দুইভাবে বের করবো, একটা হচ্ছে পি ডিভি সূত্র দিয়ে, আর একটা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফের এরিয়া থেকে। ঠিক আছে, বুঝতে পারছি? তো আচ্ছা, তাহলে মোটামুটি এটা যদি হয়ে থাকে তাহলে আমরা একটা অঙ্ক করে আজকের ইয়াটা শেষ করতে পারি। অঙ্কটা দেখো এরকম আছে। এটা অঙ্ক করলে দেখবা যে মোটামুটি সবগুলো অঙ্ক তুমি পারবা আশা করি। এটা আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এরকম এক্স এক্সিস, ওয়াই এক্সিস।
আচ্ছা, হইলো, ধরুন এরকমই আছে। আমি নাম দিলাম হচ্ছে আই বি এ হচ্ছে এ। আর আরেকটা হলো ব্যাস, ঠিক আছে? তো তোমার কাছে এইগুলো দেয়া আছে আই এ এ কোথায়? ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার ডাটা দেয়া আছে। আর প্রথম যে প্রশ্নটা তোমাকে করছে 1 নম্বর দিয়ে, এটা হচ্ছে আইবিএফ কোথায়, সূত্রপাত কত? দ্বিতীয় প্রশ্নটা হলো যে কি লেখা যায়? আইপিএফ কোথায় কৃত কাজ আমি দিলাম, তারপর হচ্ছে এফ আই এফ আই কোথায়? তাহলে এখানে এই প্রশ্ন হচ্ছে এটাই। তো এখন এই প্রশ্নে আমরা যদি করতে চাই, সমাধান করতে চাই, প্রথমে আমাকে বুঝতে হবে যে প্রশ্নটা বলতে বলছে কি। তো এখানে আসলে আমরা যেটা করছি, তো ধরো কয়েকটা প্রসেসের মধ্যে আমরা একটা গ্যাসকে নিয়ে গেছি, কয়েকটা প্রসেসের মধ্যে আমরা একটা গ্যাসকে নিয়ে গেছি। তো এই প্রসেস গুলো হচ্ছে এখানে ইন্ডিকেট করা আছে। তো ধরে নাও এখানে এই পয়েন্টে একটা গ্যাস ছিল, আচ্ছা এটা হচ্ছে আমাদের পি ভার্সেস ভি। ওকে, তাহলে এখানে একজন ছিল। তো আমরা এই গ্যাসকে আই পয়েন্ট থেকে এগুলো এক একটা পয়েন্ট, আই বি এফ এগুলো একটা পয়েন্ট, ঠিক আছে? আই পয়েন্টে এটা হচ্ছে P1 V1 এরকম ধরে নাও, বি পয়েন্টে P2 V2 এরকম ধরে নাও, সি পয়েন্টে P3 V3 এভাবে নাও। তো আমরা কি বলছিলাম যে একটা গ্যাসের আমরা একটা অবস্থানকে আমরা একটা পয়েন্ট দিয়ে নির্দেশ করলাম এই পি ভার্সেস ভি গ্রাফটি। তো আমরা কি করলাম, ওকে আই পয়েন্ট থেকে বি পয়েন্টে একটা পথে নিয়ে গেলাম, বি থেকে এফ পয়েন্টে আরেকটা পথে নিয়ে গেলাম কোনো কিছু করে। তারপর এফ থেকে আবার কি করছি, উল্টাটা করছি, এদিকে কি আই থেকে এ তে নিয়ে গেছি, এ থেকে আবার এফ এ নিয়ে গেছি, এরকম করছি আর কি। তো আরেকটা পথ কি, যে আই এফ পথে আমরা ওকে নিয়ে গেছি। তো এখন তুমি একটু আমাকে একটু বলার চেষ্টা করো যে আই বি যে পথটা ওটা আসলে
কোন পথে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে গেছে, আই থেকে বি পয়েন্টে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে গেছে, আমাদের যে চারটা প্রক্রিয়া আছে ওইটার মধ্যে কোনটা? বুঝতে পারবা? চাপ। হ্যাঁ, ঠিক আছে। আর বি থেকে এফ এ যে নিয়ে গেছে ওটা কিভাবে নিয়ে গেছে? সমায়তন, গুড। আর আই থেকে এফ? না, সমষ্ণ প্রক্রিয়া পি ভার্সেস ভি গ্রাফটা তো এরকম স্ট্রেট লাইন হয় না, ওটা তো এরকম। তুমি বললা তো একটু আগে ওটাই। আই থেকে এফ কি হয়েছে, কি ফিক্সড আছে দেখো দি, পি ফিক্সড আছে না আই থেকে এফ এ? পি কি চেঞ্জ হয়েছে? তাহলে এটা কি হবে? পি চেঞ্জ হয়েছে আই থেকে এফ এ না, এ থেকে এফ এর কথা বলতেছি আমি। এ থেকে A। সমায়তন, সমচাপ। এ থেকে এফ এ, এ থেকে এফ এ কি হয়েছে? চাপটা ফিক্সড না? সমচাপ। হ্যাঁ, এ থেকে আই সমায়তন, ঠিক আছে। আর আই থেকে এফ কোন একটা প্রসেস, এটা আমরা জানি না, ঠিক আছে। এটা কোন একটা প্রসেস হলো, ওটা বাদ দাও। তো এটা গেল, আমরা প্রসেস গুলো বুঝলাম এরকম। ও আচ্ছা, আমি আরেকবার দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা তো এটা একটা অ্যানালাইসিস করতে পারলাম যে এটা আমরা কিভাবে করলাম, ওই যে পি ভার্সেস ভি গ্রাফ গুলো বিভিন্ন প্রসেসের জন্য দেখছিলাম ওখান থেকে করলাম। এখন আমরা অঙ্কটা করি। তো এই অঙ্ক করার জন্য আমরা যেটা করব, যে এই অঙ্কতে দেখো আমাদের সবগুলো হচ্ছে তিনটা রাশি আছে, মূলত ওই তিনটা রাশি নিয়ে আমাদের এই অঙ্কটা তৈরি করা হয়েছে। একটা হচ্ছে তাপ, অন্তঃস্থ শক্তি, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কাজ। তাহলে এই তাপ, অন্তঃস্থ শক্তি, কাজ এগুলো আছে আমাদের প্রথম সূত্রটাতে, ফার্স্ট ল যেটাতে ওটা। তো আমরা প্রত্যেকটা প্রশ্ন যখন সলভ করতে যাব তখন আমরা ওই প্রথম সূত্রটা, ওটা আমাদের কি পয়েন্ট, ওখান থেকে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে প্রথমে আই নম্বরটা আমি যদি সমাধান করি, তাহলে প্রথম আই নম্বরে আছে, আই নম্বর প্রশ্নতে বলছে আমাকে যে আইবিএফ পথে কৃত কাজ করত। তো যখনই এই পথের কথা বলছে, আইবিএফ পথের কথা বলছে, তো আমি আইবিএফ পথের জন্য আমাদের যে প্রথম সূত্রটা আছে ওটা লিখ। তো প্রথম আইবিএফ পথের জন্য প্রথম সূত্রটা কি, যে আমরা প্রথম সূত্রটা আগে লিখো, ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তো এটা কোন পথের জন্য আমরা বের করতেছি, আইবিএফ পথের জন্য, অর্থাৎ এই আইবিএফ এই পথে যেটা হয়েছে। তো এখানে তুমি ছোটে সাবস্ক্রাইব করে এটা লিখতে পারো, আইবিএফ ডিইউ, আইবিএফ ডিডব্লিউ, আইবিএফ। ঠিক আছে, আইবিএফ পথের জন্য আমি এই তার পদ্ধতিতে প্রথম সূত্রটা লিখতাম। তো এখন আমার কি বলছে, যে আইবিএফ পথে কৃত কাজ করতে, তার মানে এইটা চাইছে, ডিডব্লিউ আইবিএফ। এখন ডিডব্লিউ আইবিএফ ইজ ইকুয়াল টু আমরা লিখি পাশে দাও। আচ্ছা, যাই হোক, এখন ডিডব্লিউ আইবিএফ যদি বের করতে চাই তাহলে আমাদেরকে বাকি যে দুটো টার্ম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এটা যদি জানা থাকতো তাহলে কিন্তু ইজিলি বের হয়ে যায়। এখন এগুলো কি আমরা জানি কিনা ওটা একটু বের করো। বিকিউ আইবিএফ মানে আইবিএফ পথে যে তাপটা ওটা আমরা জানি কি? তো প্রশ্নে দেখো আইবিএফ পথে শোষিত তাপ দেওয়া আছে 3500। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি,
শোষিত তাপ বলছে, তো আমরা একটু আগে বললাম আমি যে শোষিত তাপ যদি হয় তাহলে পজিটিভ, তাই না? সিস্টেম যদি তাপ গ্রহণ করে তাহলে পজিটিভ, তার মানে এটা হবে 35 প্লাস 35 প্লাস শুধু 30, ঠিক আছে? এরপরে আমাদের এটা তো আমাদের লাগে পিডব্লিউ আইবিএফ তো লাগবেই, টিইউ আইবিএফ দরকার। টিইউ আইবিএফ কি বের করতে পারি? আইবিএফ এই পথে আইবিএফ সেটা কিভাবে বের করা যায়? তো আমাদেরকে কি দেওয়া আছে এটা দেখো তো। আইএএফ পথে শোষিত তাপ দেওয়া আছে, আচ্ছা হলো, তাপ দরকার নাই আমার। আইএএফ পথে গ্যাসের দ্বারা কৃত কাজ দেওয়া আছে, ওকে, এই দুটো ইনফরমেশন দেওয়া আছে, এটা আমি তো ব্যবহার করছি। তো আমার কি লাগে? ডিইউ আইবিএফ। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আইএএফ পথে তোমার তাপটা দেওয়া আছে, আইএএফ পথে তোমার কাজটা দেওয়া আছে। তো আইএএফ পথে তোমার কিন্তু তুমি অন্তঃস্থ শক্তিটা বের করতে পারবা। এখন ওটা কেন বের করবা আমি এখানে একটু বলি। যে আমি যখন শুরুতে প্রথম লেকচারে বলছিলাম যে আমাদের যে অন্তঃস্থ শক্তিটা ওটা হচ্ছে একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশনে বলছিলাম যে ওটা ফাইনাল এবং ইনিশিয়ালের উপর নির্ভর করে, কোন পথে গেছে ওটা নির্ভর করতেছে। তো এখন দেখো যে আইবিএফ পথে যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে, আইএএফ পথে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কি সেম হবে না? এটা একটু তুমি বুঝতেছো কি? আচ্ছা, ডিইউ আই এ যা কথা, ডিইউ আই বি এফ একই কথা, কারণ দুইটাতে ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট আসলে সেম। পথ দুইটা ভিন্ন কিন্তু পয়েন্ট গুলো কিন্তু সেম, শুরুতে আই শেষে F। বুঝতে পারছো? হ্যাঁ, শুধু এটাই না, আমরা যদি এটাও বলতাম বি ইউ আই এফ, তাও সেম হতো, ঠিক আছে? অর্থাৎ শুরু আর শেষ পয়েন্ট যদি এক থাকে তাহলে ওখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কি হবে? সেম হবে। তো এখন তুমি দেখো, তুমি কিন্তু ডি ইউ আই এফ বের করতে পারবে কিভাবে? তুমি যদি এই আইএফ পথে প্রথম সূত্রটা লেখার চেষ্টা করো, ডি কিউ আই এ ডি ইউ আই এ আর সরি যোগ হবে, যোগ ডি ডাব্লিউ আই এ। দেখো ডি কিউ আই এফ তোমার দেওয়া আছে কত বলো? এই যে ডি কিউ আই এফ শোষিত তাপ 40 জুল, তাহলে 40 ডি ইউ আই এফ তুমি বের করবা, যোগ আইএফ পথে গ্যাসের দ্বারা কৃত কাজ দেওয়া আছে। এখন এটা আমি ভুল বলছিলাম প্রথমে, গ্যাসের দ্বারা কৃত কাজটা কি হয়? পজিটিভ হয়। প্রথমে আমি নেগেটিভ বলছি, এটা ভুল হয়েছিল। গ্যাসের দ্বারা কৃত কাজ পজিটিভ, তার মানে এটা হবে 25, পজিটিভ 25। তাহলে আলটিমেটলি ডি ইউ আই এ এফ এটা কত হচ্ছে? 40 থেকে 25 বিয়োগ যাবে, তাহলে কত হয়? 15। এখন এইটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ডি ইউ আই এ আই বি এফ টাই হবে, তাহলে এখানে কত? 15। কারণ এই যে এই লাইনটা তো আমি বলে দিলাম তোমাকে, একটু সাজায় লিখতে হবে, উল্টা পাল্টা হয়ে গেল। এই যে ডি ইউ আই এফ তো আমরা বের করলাম 15, 15 জুল, তাহলে ডি ইউ আই আই বি এফ তো তাই হবে, তো ওইটা আমি এখানে 15টা বসে দিলাম। তো এইখান থেকে আমার যেটা চাইছি পি ডাব্লিউ আই বি এফ ওটা বের হয়ে যাবে 20 জুল। ঠিক আছে, বুঝতে পারছো? রাইসা, বুঝতে পারছো? আচ্ছা, ওই control C, দেখি কি কাজ হয় কিনা। আচ্ছা, তাহলে এরপর আমাদের সেকেন্ড যে প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা ওইটা সলভ করি। এসআই পথে গ্যাসের দ্বারা কৃত কাজ কত? এসআই পথে গ্যাসের দ্বারা কৃত কাজ 10 জুল হলে প্রযুক্ত তাপ, সরি, লেখা আছে এফআই পথে গ্যাসের দ্বারা কৃত কাজ হচ্ছে 10 জুল, তাহলে প্রযুক্ত তাপ কত? কিউ কত? তাহলে কোন পথ আছে? এফআই পথ, তাহলে এফআই পথের জন্য তুমি তাপ গতিবিদ্যা প্রথম সূত্রটা লিখবে, ডি কিউ এফ আই ইজ ইকুয়াল টু ডি ইউ এফ আই প্লাস ডি ডাব্লিউ এফ আই। তো আমার লাগবে ডি কিউ এফ আই। তো ডি ডাব্লিউ এফ আই দেওয়া আছে, এফআই পথে গ্যাসের দ্বারা কৃত কাজ, গ্যাস কাজ করছে তার মানে পজিটিভ কাজ 10। এখন এটা যদি জানতাম তাহলে কিন্তু কাজ হয়ে যেত। এখন ডিইউএফআই কত এটা বলতে পারবা? এর আগের ম্যাথে আমরা এটা বের করে রাখছিলাম, ডিইউআইএফ
ডি ইউ আর কি আইবিএফ আর ডি ইউ আই এফ, এটা আমরা বের করে রাখছিলাম 15 জন। তাহলে ডি ইউ এফ আই কি হবে বলতে পারবা? এটা হবে -15। দেখো, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করে না। তো ডি ইউ আই এফ যদি 15 হয়, তার মানে এটা কি বোঝাচ্ছে? ডি ইউ আই এফ হচ্ছে, সরি আমি এখানে ডি ইউ গুলো লিখিনি কেন, ডি ইউ আই এফ মানে কি, যে ইউএফ থেকে ইউআই বিয়োগ করছে, তাই না? তাহলে এই ইউএফ থেকে ইউআই যদি বিয়োগ যায়, তো ডি ইউ এফ আই মানে কি? ইউআই থেকে ইউএফ বিয়োগ গেল, এটা কি -15 জুল হবে না? তো আই থেকে এফ যদি 15 জুল বেশি হয়, তাহলে এফ থেকে আই 15 জুল কম হবে না? তাহলে এটা -15 হচ্ছে। তাহলে আমাদের ডি কিউটা আসছে -5 জুল। বুঝতে পারছো? বুঝতে পার বুঝতে পারছো? এফ উল্টায় দিছো না তুমি? তাহলে ওটা এফ এফটা এফ থেকে আই ইউএফ মাইনাস ইউআই যদি 15 হয়, তাহলে আই এফ মানে ইউআই মাইনাস ইউএফ কত হবে? -15 হবে। স্বাভাবিক কথা। আচ্ছা, এরপর তাহলে আমাদের 3 নম্বরটা সলভ করি। 3 নম্বরটা হচ্ছে কি দিছে, ইউআই কত, সরি ইউআই তোমার 8 জুল দেওয়া আছে, ইউএফ চাইছে। তাহলে এটা কিভাবে করবা? দেখো, তুমি তো এটা জানো যে ডি ইউ আই এফ হচ্ছে আমার 15 জুল। তো ডি ইউ আই এফ বলতে আসলে যেটা বোঝাচ্ছে যে ইউএফ থেকে ইউআই বিয়োগ, এটা 15 জন। তাহলে ইউএফ তোমার লাগে, তাহলে ইউএফ ইকুয়াল টু কি হবে? ইউআই যোগ 15। ইউআই এর ভ্যালু দেওয়া আছে 8, এটা হবে 15, এটা হবে 23। 23 জন। তারপর 4 নম্বরটা দেখো, ইউবি, হ্যাঁ ডিইউআইএফ আর ডিইউআইএফ তো একই, আমি যেটা বললাম একটু আগে, যে একই জিনিস। কোনটা মানে ডিইউ কি বললাম? ইউআই বড় হবে নাকি ডিইউ ইউআই? আচ্ছা, এটা আর এটা, এটার কথা বলতেছো? না, এগুলো হচ্ছে পয়েন্ট আর কি, একটা পয়েন্ট। এই পয়েন্টে এর অন্তঃস্থ শক্তি ইউএফ, এই পয়েন্টে এর অন্তঃস্থ শক্তি ইউআই। আমরা যখন ডিইউ এফ আই পড়তেছি, তো আমরা বলতেছি যে ইউএফ থেকে ইউআই বিয়োগ যাবে, সরি ইউআই থেকে ইউএফ বিয়োগ যাবে। অর্থাৎ এটা হচ্ছে সবার লাস্টেরটা, এটা হচ্ছে সবার প্রথমে, এইভাবে পরিবর্তন যখন পরিবর্তন যখন তুমি হিসাব করবে আর কি, তখন লাস্টেরটা থেকে বিয়োগ দিতে হবে। প্রশ্ন কি ক্লিয়ার হয়েছে? তোমার কি প্রশ্নের উত্তর পাইছো? আচ্ছা, ওকে, তাহলে এরপরে গেল, এটা গেল ইউবি। ইউবি 20 জুল দেওয়া আছে, আইবি পথে, আচ্ছা এটা আসেনি, তো প্রশ্নটা কি ছিল? আইবি পথে প্রযুক্ত চাপ। তাপ। তাহলে এটার ক্ষেত্রে তুমি আইবি পথের জন্য তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটা লিখবে, পি কিউ আইবি, ডি ইউ আইবি আর টি ডাব্লিউ আই। ওকে, ঠিক আছে, এটার জন্য আসলে আরেকটা নেওয়া উচিত ছিল আমার, একটা নিয়ে করতে প্রযুক্তি। তাহলে প্রথমে তুমি লিখবা কি, যে প্রথম সূত্রটা টি কিউ আই বি, টি ইউ আই বি
আর ডি ডাব্লিউ আই। আচ্ছা, আমাদের দরকার হচ্ছে এই তাপ ডি কিউ আইবি। তাহলে ডি কিউ আইবি কিভাবে পাবো? এই দুটা লাগবে, ডি ইউ আইবি লাগবে আর ডি ডাব্লিউ আইবি লাগবে। তো এখন এটা কিভাবে বের করা যেতে পারে? ইউবি তোমার দেওয়া আছে 20 জুল। তো এখান থেকে দেখো, ইউবি ডি ইউ আইবি মানে কি? ডি ইউবি থেকে ইউআই বিয়োগ করলে যেটা পাওয়া যাবে, ঠিক আছে? এখন ইউবি তোমার এখানে 20 জুল দেওয়া আছে, ইউআই কিন্তু তোমার আগে থেকে বলা দেওয়া ছিল 8 জুল। তাহলে এটা 8, ঠিক আছে? ডি ইউ আইবি টাকে আমরা ইউবি মাইনাস ইউআই লিখতে পারি। অর্থাৎ বি পয়েন্টে অন্তঃস্থ শক্তি থেকে যদি আই পয়েন্টে অন্তঃস্থ শক্তি বিয়োগ দিই, তাহলে হচ্ছে আইবি পরিমাণ, আইবি পাওয়া যাচ্ছে আর কি। ওটা গেল। এখন জাস্ট ডি ডাব্লিউ আইবি টা বের করলে কাজ শেষ। তো ডি ডাব্লিউ আইবি টা কিভাবে বের করবো? তো দেখো, তোমার কাছে কিন্তু এখানে আমি ইনফরমেশন গুলো কি ছিল, এটা ছিল 35, তো এটা কেটে এখন দেখো, ডি ডাব্লিউ আইবি টা আসলে কি? ডি ডাব্লিউ আইবি, তো ডি ডি ডাব্লিউ আইবি এস যা কথা, ডি ডাব্লিউ আইবি কিন্তু একই কথা। এটা কি তুমি খেয়াল করছো? ডি ডাব্লিউ আইবি এস মানে কি? এই পুরা পথে যে কাজটা হয়েছে। তো এই পুরা পথে আসলে টোটাল কাজ কত হয়েছে বলো তো? আমরা কি করছি যে টি ভার্সেস ভি গ্রাফে যে ইয়াটা আছে, ক্ষেত্রফলটা আছে, ওটাই হচ্ছে আমাদের কৃত কাজ। তো বি থেকে এফ তো আমাদের হচ্ছে সম আয়তন প্রসেস। তো সম আয়তন প্রসেসে কোনো কাজ হয়? কোনো কাজ হয় না। তার মানে এই যে আইবিএফ পথটা গেছে, এখানে শুধুমাত্র কাজ হয়েছে আইবি পথে যে গেছে ওটুকুতে। বিএফ পথে যে গেছে ওখানে কোনো কাজ করে না। অর্থাৎ শুধুমাত্র কাজ হয়েছে কোনটা বলো তো? এই যে এইটুকু, এইটুকু কাজ হয়েছে আর কি। এই এতটুকু ক্ষেত্রফলের কাজ হয়েছে। আইবিএফ পথে যখন গেছিল তখন শুধুমাত্র কাজ হয়েছিল এই আইবি পথে যে পরিমাণ কাজটা। তার মানে এইটা যে ভ্যালুটা দেওয়া আছে আইবিএফ পথে, আরে আমার তো দরকার আইএফ না, কোথায় জানি ছিল। ও হ্যাঁ, যে ঠিক আছে, আমি ঠিকই যাচ্ছি। আইবিএফ পথে আমরা কিন্তু কাজ বের করে রাখছিলাম প্রথম প্রশ্নে। দেখো আইবিএফ পথে কৃত কাজ, তো ওটা কত বাইরে ছিল একটু দেখে আসি আমি। বাইরে ছিল 20 জুল। আইবিএফ পথে কৃত কাজ আমরা বের করে রাখছিলাম 20 জুল। তো দেখো, তো আইবিএফ পথে যে কাজটা, 20, তো আইবিএফ পথে যা কাজ হবে, আইবি পথে যদি যাও তো একই কাজ হবে, এটাও আসলে 20 জুলই হবে। এটা কি তুমি বুঝতে পারছো? এইগুলো আসলে একটু দেখে দেখে বুঝতে হয়। মানে এই অঙ্কগুলো এরকম, আমি একটা হোমওয়ার্ক দেবো তোমাদের একটু পরে, এটা তুমি বাসে ট্রাই করবা। এই অঙ্কগুলোতে জাস্ট প্রসেস গুলো একটু খেয়াল রাখতে হয়, আর মাঝে মাঝে একটু কি পয়েন্ট থাকে যেগুলো আসলে লুকায় থাকে। মানে তুমি যদি বিশ্লেষণ না করো তাহলে তুমি ওইটা মিস করে ফেলবা। ঠিক আছে, তাইলে তুমি দেখবা যে পারতেছো। খালি দুইটা জিনিস মনে রাখতে হবে এগুলো অঙ্ক করার সময়। একটা হচ্ছে যে তোমার ওই যে যে অন্তঃস্থ শক্তির যে পরিবর্তনটা ওটা পথের উপর ডিপেন্ড করতেছে না, দুইটা ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে, ওটা একটা। আর আরেকটা হচ্ছে যে তুমি এইটা এই এটা এটা পারো কিনা, এটা হতে পারে। ধরো না, আমি র্যান্ডমলি বললাম ডিইউসিডি, এটা মানে কি? ইউডি থেকে ইউসি বিয়োগ দিলে যা হয়, অর্থাৎ ডি পয়েন্টের অন্তঃস্থ শক্তি থেকে সি পয়েন্টের অন্তঃস্থ শক্তি বিয়োগ করলে ডিইউসিডি পাবো। এটা একটা। আর হচ্ছে এই তো মোটামুটি এগুলো। তাহলে তোমরা একটা হোমওয়ার্ক লিখে নাও দিই। একটু আমি লিখে দিচ্ছি না, তোমরা একটু লেখো, আমি বলতেছি। আচ্ছা, আমি এই চিত্রটা আঁকে দিতে হবে তো। তারপরে দেখো। না না, আমি কিছু লিখতেছি না, আমি অঙ্কটা খুঁজতেছি, অঙ্কটা কোথায়। হ্যাঁ, আচ্ছা, এটা একটু তুলিও খাতায়। এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। সরি, এক্সিস বাদ তো, মানে এইদিকে পি আছে, ভি আছে, এদিকে পি আছে, পি ভার্সেস ভি গ্রাফ।
তো এর আগেরটার মতো এটা একটা প্রসেস, এরকম। পয়েন্ট গুলো হলো এ, বি, সি, ডি। এ থেকে সি তে গেছে, সি থেকে বি, বি থেকে ডি, আর এ থেকে ডি আসছে। এ সি, সি বি, বি ডি, আর এটা সেভ হবে। তীর চিহ্ন গুলো দিয়েও ভালো করে। বি থেকে এতে গেছে। তুলছো? এটা এতটুকু তুলছো? হ্যাঁ, বি থেকে ডি তে এই যে এই পথে। তুলছো এটুকু? এখন লিখো আর কি। এ সি বি পথে কোনো ব্যবস্থাকে, এ সি বি পথে কোনো ব্যবস্থাকে এ থেকে বি অবস্থায় নেওয়া হলে 200 জুল তাপ, এসিবি পথে কোনো ব্যবস্থাকে এ থেকে বি অবস্থায় নেওয়া হলে 200 জুল তাপ, 200 জুল তাপ আচ্ছা, এসিবি পথে কোনো ব্যবস্থাকে এ থেকে বি অবস্থায় নেওয়া হলে, এসিবি পথে কোনো ব্যবস্থাকে এ থেকে বি অবস্থায় নেওয়া হলে, লিখছো? 200 জুল তাপ ব্যবস্থা কর্তৃক শোষিত হয়। 200 জুল তাপ ব্যবস্থা কর্তৃক শোষিত হয়। লিখছো? এসিবি পথে কোনো ব্যবস্থাকে এ থেকে বি অবস্থায় নেওয়া হলে 200 জুল তাপ ব্যবস্থা কর্তৃক শোষিত হয়। আচ্ছা, আমি লিখতেছি, আমি লিখে দিচ্ছি। এসিবি পথে, বড় প্রশ্ন তো, লিখতেই হবে। কোনো ব্যবস্থাকে, আচ্ছা এটুকু তো লিখছো তোমরা, আচ্ছা এটুকু বাদ দিলাম তাহলে। তাহলে এটা তো লিখছো 200 জুল তাপ ব্যবস্থা কর্তৃক শোষিত হয়। এরপরে লিখবা যে এবং ব্যবস্থাটি 100 জুল কাজ সম্পন্ন করে। এবং ব্যবস্থাটি 100 জুল কাজ সম্পন্ন করে। ব্যবস্থাটি 100 জুল, ব্যবস্থা মানে সিস্টেম, সিস্টেমটি 100 জুল কাজ সম্পন্ন করে। এটা একটা গেল। তো প্রথমে তোমাকে যে প্রশ্নটা তারা দিছে ওটা হচ্ছে এটা, যে এ ডি বি পথে, এডিবি পথে যদি কাজ সম্পাদনের পরিমাণ পরিমাণ 60 জুল হয়, তাহলে এডি বি পথে, হ্যাঁ বলো। ও হ্যাঁ, তো কি পরিমাণ, তাহলে কি বললাম, তাহলে এডিবি পথে কি পরিমাণ তাপ শোষিত হয়।
এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন। আর এটা যেটা আছে, কাজ সম্পাদনের পরিমাণ, এটা হচ্ছে ইয়া ব্যবস্থা কর্তৃক আর কি, সিস্টেম করছে, ঠিক আছে, সিস্টেম করছে, সিস্টেমের কাজটা করছে। এটা গেল। তারপর দ্বিতীয় নম্বর প্রশ্নটা এখানে লিখি। ২ নম্বর প্রশ্নটা হচ্ছে, যদি এরকম হয় যে ডেল ইউ এ টি বি ইকুয়াল টু ১০০ জুল এবং ডেল ডাব্লিউ এ ডিবি, ডেল ডাব্লিউ এ ডিবি এটা যদি ৬০ জুল হয় আর কি, হ্যাঁ, তাহলে বি থেকে এটা দিয়ে এই ইনফরমেশন দেওয়া আছে, তারপর তোমার প্রশ্ন দেওয়া আছে বি থেকে এ তে বক্রপথে বক্রপথে প্রত্যাবর্তন করলে ব্যবস্থার উপর হয়। তো এটা গেল দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্নটা হলো, কোথায় লিখবো, হ্যাঁ, তাহলে বলতেছে লাস্ট প্রশ্ন হচ্ছে ইউএস জিরো আর ইউটি যদি 40 জুল হয়, জুল 40 জুল হয়, তাহলে এডি এবং বিডি অংশে বা পথে শোষিত তাপ কত? আর দ্বিতীয় প্রশ্ন যে বক্রপথটা বলছে, ওটা আসলে ওই যে বক্রপথটা দেখতে পাচ্ছ লাল দাগ যা, ওইটা বলছে। তো এটা হচ্ছে মোটামুটি তুলছো, তুলা শেষ। ওকে, ঠিক আছে, তাহলে এটা সলভ করার চেষ্টা করিও, যে যে দুইটা কথা বললাম ওগুলা দিয়ে, যাতে আমরা পরের দিন দেখবো না কি হয়। আজকে তাহলে এখান থেকে